ওকে, রাফিন, তোমার কি কোনো অক্টোবরে পরীক্ষা দেওয়াটার প্ল্যান আছে নাকি? অক্টোবরে বলতে এটা কোন সেশন? এই যে এবার যে মে সেশনের এটা যে এরকম ক্যান্সেল করছে, তো এটার জন্য আচ্ছা ভাইয়া, অক্টোবরে পরীক্ষা হবে আমাদের অক্টোবর আইএলএ। পর্যন্ত লাইক কতটুক সিলেবাস হওয়ার কথা? অক্টোবর পর্যন্ত আমাদের ইউনিট 2 এর লাস্ট প্লাস ইউনিট 3 শুরু করে দেওয়ার কথা। ওকে, আমার কোনো প্ল্যান নেই, আমি নিয়ে দিব। ওকে, আচ্ছা। সো তাহলে এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। লাস্ট ক্লাস আমরা এখানে শেষ করছিলাম যে ইনক্লাইন্ড প্লেনের যে কম্পোনেন্ট গুলি কিভাবে কি ডিভাইড করতে হয়, তাই তো? যে ইনক্লাইন্ড প্লেনের এই ব্যাপারগুলো আমরা নিয়ে ডিসকাস করতেছিলাম। কি কি জিনিস ছিল? নরমালি আমরা আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে কি করতাম, রিজলভ করতাম, তাই না কাবিও? যে আমরা আগে এক্স কম্পোনেন্ট এন্ড ওয়াই কম্পোনেন্ট এমন ভাবে বের করতাম যে কোন একটা ফোর্স আছে যেটা কি না, কোন একটা ফোর্স যেটা পারফেক্টলি হরাইজন্টালও না, পারফেক্টলি ভার্টিক্যালও না। তো তার জন্য আমাদের কি করতে হইতো, এক্স কম্পোনেন্ট কত, ওয়াই কম্পোনেন্ট কত আলাদা আলাদা করে বের করা লাগতো। সো এখানে আমাদের চিট কোডটা কি ছিল, যেই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল থাকবে তার কম্পোনেন্টের সাথে কি হবে, সাইন থেটা নাকি কস থেটা? cos theta. তো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন, তাই তো? সো তাহলে এই জিনিসটা আমরা দেখছিলাম। সো নাও আমাদের ইনক্লাইন্ড প্লেনের জন্য এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, এখন আমাদের কেমন ভাবে রিজলভ করতে হবে কাবিও? প্যারালেল টু দা প্লেন আর Parallel to the পারপেন্ডিকুলার। perpendicular. ভেরি গুড। সো তাহলে প্যারালেল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন। সো এই দুইটা প্লেনে আমাদের কি করতে হবে, রিজলভ করতে হবে। তাই এইখানের মধ্যে যদি আমরা দেখি যে কোন একটা ইনক্লাইন্ড প্লেনে একটা অবজেক্ট আছে, ওকে, যে কোন একটা ইনক্লাইন্ড প্লেনে এরকম একটা অবজেক্ট আছে। সো নাও এই অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করতেছে, ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন। এন্ড ইয়েস, লাস্ট ক্লাসে এটা নাফিস বলছিল যে কি ফ্রিকশন ফোর্সও থাকবে ইন অর্ডার টু হোল্ড দা অবজেক্ট ইন প্লেস, অর ইফ দ্য অবজেক্ট ইজ মুভিং তাহলেও তো ফ্রিকশন থাকবে। সো ওগুলো নিয়ে আমরা আসবো, ফ্রিকশনের ব্যাপারটাতে আসবো পরে। সো এখন ব্যাপারটা দেখো কি জিনিস, যে তোমার ওয়েট, যে ফোর্সটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, সে কি, ইট ইজ নট প্যারালেল টু দা প্লেন, ইট ইজ অলসো নট পারপেন্ডিকুলার টু দা প্লেন। সে কি আছে, সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তাই না কাবিও? হ্যাঁ, তো তাহলে সে পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে থেটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো নাও এখানের জন্য আমাদের কি করতে হবে, উই উইল হ্যাভ টু ডিভাইড দা ওয়েট, যে ওয়েটটাকে কি করতে হবে, প্যারালেল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন, এই দুটো কম্পোনেন্টে রিজলভ করতে হবে। ওকে, সো তাহলে এটা কিভাবে করা যায়, অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করা হয়েছে, এই যে থেটা ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে, পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে, তাই তো? স্যার। তো তাহলে পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে অ্যাঙ্গেল, সো তাহলে তার কম্পোনেন্ট বের করতে সময় কি হবে, cos থেটা। তো তাহলে প্যারালেল টু দা প্লেনের সাথে অ্যাঙ্গেল নাই, তো তাহলে যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে, মতকর? sin theta. ভেরি গুড। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে হবে সাইন, আর যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কি হবে, কস। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন আমরা যদি এখানের জন্য কয়েকটা এক্সাম্পল ম্যাথ দেখি, তো তাহলে পরে তোমরা ভালো মতো বুঝতে পারবা। তোমরা ফার্স্ট একটা কাজ করো, তোমাদের কপিতে আমি যে ডায়াগ্রামটা ড্র করতেছি এই জিনিসটা ড্র করে ফেলো। যে এখানের মধ্যে ফার্স্টে মনে করো এটা একটা স্মুথ সারফেস, ওকে নাফিস, যে এখানে কোনো ফ্রিকশন নাই, তো এটা দিয়ে আমরা ফার্স্ট একটা ম্যাথ করব। এই দুইটা হলো আমাদের ওই দুইটা প্লেন, তাই না, প্যারালেল টু দা প্লেন আর
পারপেন্ডিকুলার টু দা প্লেন। আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে অবজেক্টটাকে আঁকি। সো দিস ইজ দ্য অবজেক্ট। সো এই হলো অবজেক্টটা। এখন অবজেক্টের ওয়েটটা কোন দিকে কাজ করে? আদিব, যে কোন একটা ওয়েব অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করে? পারপেন্ডিকুলারলি অর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বেসিক্যালি, তাই তো? যে কোন একটা অবজেক্টের ওয়েট কি কাজ করবে? তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি নিচের দিকে। তো তাহলে এইদিকে কি কাজ করতেছে? তার ওয়েট। আর এইদিকে কি আছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, তো এখন এইদিকে হলো কি? নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন এই অ্যান্সারটা কে বলবা? শৈলী। শৈলী বলো তো, কোন একটা অবজেক্ট যদি গড়ায় গড়ায় পড়ে, হ্যাঁ, যে কোন একটা অবজেক্ট যদি এরকম স্লাইড করে নিচে নামে, তো সে কি পারপেন্ডিকুলার টু দা প্লেনে কোনো মুভমেন্ট দেখা, যে সে কি লাফায় লাফায় নামে নাকি সে এরকম পিছলায় পড়ে যায়? কোন একটা অবজেক্টকে যদি এটার উপরে রাখো, লাইট করে। সে জাস্ট স্লাইড করে কি করে? নিচে পড়ে যায় না? সে তো এরকম বাউন্স করতে করতে পড়ে না। সো এইখানে থেকে আমাদের কি বোঝা যায়? যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েটের যে একটা কম্পোনেন্ট থাকবে কি পারপেন্ডিকুলার টু দা প্লেন, এই দুইটা ফোর্স কি থাকে? অলওয়েজ ইকুয়াল টু ইচ আদার থাকে। ওকে, যে ম্যাক্সিমাম সময় আমাদের কি করে? কোন একটা অবজেক্টকে এমন একটা ইনক্লাইন প্লেনে রেখে দিলে হোয়াট উইল হ্যাপেন? দ্যাট অবজেক্ট উইল জাস্ট সিম্পলি স্লাইড ডাউন দা প্লেন। ওকে, সো তাহলে এখানের জন্য কাজটা কেমন হবে দেখো। ফার্স্টে আমি অ্যাঙ্গেলটা দিই এখানে থিটা। সো এখন এই অ্যান্সারটা কে বলবা? দাঁড়াও, এখানের মধ্যে একটা কাজ করি, অফ করা। আচ্ছা, অ্যানোটেশনের এটা বন্ধ করে রাখছে। ওকে, সো তাহলে এখন এটার অ্যানসারটা মতখর বলো, যে যে ওয়েট সে পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে? যে এই অ্যাঙ্গেলটা কত হবে? theta, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। যে ইনক্লাইন্ড প্লেন যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওয়েটটা পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে কি করবে? সেম অ্যাঙ্গেল ক্রিয়েট তত করবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ তো এখন তাহলে ওয়েট তো কি নাই, যেই দুইটা প্লেনে আমরা রিজলভ করব কম্পোনেন্ট গুলাকে, তাদের সাথে পুরাপুরি প্যারালেলও না, তাদের সাথে পুরাপুরি পারপেন্ডিকুলারও না, তাদের সাথে কি করতেছে? একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো তাহলে এখানের জন্য কাজটা কি হবে? ওয়েটের আমাদের দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে হবে, কি কি? প্যারালেল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, সো এখন এখানের জন্য তোমাদেরকে একটা ম্যাথ দেই, তোমরা ফার্স্টে ম্যাথটা করবা। ওকে, দাঁড়াও 1 মিনিট, এই ম্যাথটা বের করি আমি। এই বইয়ের মধ্যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল খুবই কম দেওয়া। আচ্ছা, so আমরা একটা কাজ করি,
ওকে, সো মনে করো একটা 5 কেজির একটা অবজেক্ট, ঠিক আছে? একটা 5 কেজির একটা অবজেক্ট একটা 30 ডিগ্রি ইনক্লাইন্ড প্লেনের উপরে এমন ভাবে প্লেস করা আছে, ওকে? এট আ ডিস্টেন্স ফোর মিটার ফ্রম দ্য বটম অফ দ্য প্লেন। এখন সারফেসটা হলো ফ্রিকশনলেস, the inclined plane is smooth. স্মুথ বলে দেওয়া মানে কি নাফিস? স্মুথ বলে দেওয়া মানে হলো এখানের মধ্যে কি নাই, কোনো ফ্রিকশন নাই, ওকে? সো এখন তোমার কাজটা হবে কি, the question is determine the speed of the object at the bottom of the plane. সে কি স্লাইড করে করে নিচে নামবে না শৈলী? তো সে যে স্লাইড করে এরকম নিচে নামবে, তো তাহলে 4 মিটার এরকম স্লাইড করে নিচে নামার পর সে যে এই জায়গাটায় আসবে, সো এখানে তার ভেলোসিটির ভ্যালুটা কত হবে এটা ডিটারমাইন করতে বলছি, ওকে? তো সবাই তাহলে একটু এই ম্যাথটা করে ফেলো, দেখি তো পারো নাকি। সবাই একটু ফার্স্টে ট্রাই করো, দেন আমি দেখাই দিব ম্যাথটা কিভাবে করতে হয়। আচ্ছা, এখানের জন্য জাস্ট একটা হিন্ট দিয়ে রাখি কি জিনিস, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু কম্পোনেন্ট অফ ওয়েট দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ওকে? সো এটা হলো তোমাদের হিন্ট। মাশরিক এই ম্যাথটা মাত্র করতে দিছে, হ্যাঁ? সো ফার্স্ট একটু নিজে ম্যাথটা ট্রাই করো।
শেষ হয়েছে কারো? সাব্বির? নাফিস? ম্যাথটা কিন্তু একদম ইজি। আচ্ছা দাঁড়া আমি করে দেই ফার্স্টে। যে যতটুকু করছো এটা দেখো যে তোমাদের প্রসিডিওরটা ঠিক ছিল নাকি। ওকে? ফার্স্টে এখানে খেয়াল করো যে আমরা প্রথমে কি করব, ওয়েট গুলো আঁকবো, ফোর্স গুলা বেসিক্যালি, যে দিস ইজ দ্য ফোর্স হুইচ ইজ ওয়েট এন্ড দিস ইজ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই তো কাবিও? এখন ওয়েটের একটা কম্পোনেন্ট থাকবে পারপেন্ডিকুলার টু দা প্লেন, ওয়েটের একটা কম্পোনেন্ট কোথায় থাকবে, প্যারালেল টু দা প্লেন থাকবে। এটাই বুঝতে কারো কোনো সমস্যা আছে? মতকর? না, সমস্যা নেই। তো তাহলে এটা হলো পারপেন্ডিকুলার টু দা প্লেন which is w cos theta which is cos 30, আর এটা হলো প্যারালেল টু দা প্লেন which is w sin 30। আচ্ছা, তো এখন অলরেডি একটা জিনিস হিন্টের মধ্যে দিয়ে রাখছিলাম যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েটের কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দা প্লেন, দে উইল বি হোয়াট, দে উইল বি ইকুয়াল টু ইচ আদার। সো তার মানে এই দুইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এন্ড বলে দিছে কি সারফেসটা হলো স্মুথ। ওকে, যে প্লেনটা হলো স্মুথ, তো তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে মতকর? 0। 0। সো তাহলে the only force that is unbalanced or the only force that is parallel to the plane এটা কি, w sin 30 নাকি? হ্যাঁ, তো তাহলে w sin 30 is the resultant force and any resultant force equal to what? Acceleration. Mass into acceleration, তাই তো? তাই না? Sir. তো তাহলে Yes, sir. any unbalanced force or any resultant force equal to what? Mass into acceleration. So তাহলে ওয়েটটা কি mg আর sin 30 is equal to ma। So এখন mass কাটাকাটি, তো তাহলে acceleration কত আসে? 9.81 sin 30। তো তাহলে এখানে থেকে acceleration এর একটা ভ্যালু পেয়ে যাব, তাই তো? যে 9.81 divided by 2 করলে কত আসে? 4 পয়েন্ট কত? কাবিও? 4.4. 4.405 এটা না? Yes. ওকে, সো তাহলে অ্যাসেলারেশন পেয়ে গেছি। এখন এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত কাবিও? সেভাবে বলা ছিল। ইনিশিয়ালি যে ওখানে তাকে জাস্ট প্লেস করে দিছে, সো ইনিশিয়ালি বেসিক্যালি 0 হবে আর কি। 0। আচ্ছা তাহলে ভাইয়া 4.905 হবে না? আচ্ছা সরি, হ্যাঁ 905, ভুলে 405 লিখছি। 4.905, 4.905, থ্যাংক ইউ। সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল হলো 0, অ্যাসেলারেশন হলো 4.905 আর ডিসপ্লেসমেন্ট কত? 4 মিটার।
তো তাহলে ফাইনাল ভেলোসিটি বের করতে বলা হয়েছিল, তো ফাইনাল ভেলোসিটি বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? সুবাত ইকুয়েশনে v square equals to v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তো তাহলে u হলো 0 প্লাস 2 ইনটু a হলো 4.905 আর s হলো 4। তো তাহলে v ইজ ইকুয়াল টু কত আসে? একজন একটু ক্যালকুলেটর বসায় বলো তো। ভাই আমি আমার ক্যালকুলেটর হারাই ফেলছি। আরেকজন একটু বসো। 6.3 6.3 মিটার পার সেকেন্ড। ওকে, সো তাহলে 6.3 মিটার পার সেকেন্ড, এটা হলো কি? দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট এট দ্য বটম অফ দ্য স্লোপ। ওকে, তো এখানের মধ্যে ম্যাথ গুলাতে কিন্তু আমাদের অনেকগুলি কনসেপ্ট একসাথে ইউজ করা লাগছে। কি কি জিনিস করছি আমরা বলো তো কাবিও? প্রথমে আমরা, হ্যাঁ বলো। ইনবক্সটা একটু দেখো, লাইক আমি যেমনি করছি দেখো তো হয় না, লাইক ডাজ ইট ওয়ার্ক আউট? অ্যানসারটা কাইন্ড অফ সিমিলার আসছে। দেখতেছি, দাঁড়াও। ওকে, ওই তো এখানের মধ্যে তোমার অ্যানসারের মধ্যে প্রথমেই হলো একটু ডেভিয়েট করছে কেন? তুমি ওয়েটটাকে ধরছো 50 নিউটন, বাট এখন তো আর জি এর ভ্যালু আমরা 10 ধরবো না, বুঝছো নাফিস? এখন আমরা জি এর ভ্যালু ধরবো কত? 9.81। ওকে, ওইয়া ভুলে গেছি। তো তাহলে ওখানের জন্য 9.81 এর ব্যাপারটা আছে। হ্যাঁ, সো এখন এখানে এই জিনিসটাই একই জিনিসই করছো তুমি, যেখানে অ্যাসেলারেশনটা তোমার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে আর আমাদের আসছে এত। কেন? বিকজ অফ দ্যাট 10 এন্ড 9.81। বুঝতে পারছো? এরপরে যে একই জিনিস, সো তোমারটা ঠিকই আছে, জাস্ট জি এর ভ্যালুটা হবে 9.81 নট 10। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা কোন কোন কনসেপ্ট ইউজ করছি দেখো কাবিও। প্রথমে আমরা ফার্স্টে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকছি, প্রথম ব্যাপার। এরপরে আমরা কম্পোনেন্টের লজিক ইউজ করছি। কি জিনিস? আমরা প্যারালেল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেনের কম্পোনেন্টে কি করছি? ডিভাইড করছি, তাই তো কাবিও? এরপর কম্পোনেন্টে ডিভাইড করার পর কি করলাম? আমরা আনব্যালেন্সড ফোর্স দেখলাম যে আনব্যালেন্সড ফোর্স কত। এরপরে আমাদের কনসেপ্টটা কি? আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। ওকে, সো তাহলে এখান থেকে কি পাইলাম? অ্যাসেলারেশনের ভ্যালুটা পাইলাম। ঠিক আছে, সো এখন এখানে থেকে অ্যাসেলারেশনের ভ্যালুটা বের করছি। দেন কাজটা কি? অ্যাসেলারেশন বের করার পর নাও সুবাত ইকুয়েশন ইউজ করে ফাইনালি বটম অফ দ্য স্লোপে ভেলোসিটি কত, ওই ভেলোসিটিটা বের করছি। ঠিক আছে, তো এইগুলি টাইপের ম্যাথ আমাদের ফিজিক্সে একদম ডিরেক্টলি যে একদম একবারে ফাইনাল ভেলোসিটি এট দ্য বটম অফ দ্য স্লোপ যে বের করতে দিবে এমন ভাবে দিবে না। বাট তোমাদেরকে এটা দেখাইছি কি, তোমাদের M1 প্লাস ফিজিক্স দোনোটার জন্যই একই টাইপের ম্যাথ আসে, বুঝছো? একদম সেম টাইপের আউটলাইন, জাস্ট M1 এর জন্য কত ইউজ করবা নাফিস? 9.8। আর ফিজিক্সের জন্য ইউজ করবা কত? 9.81। ওকে, তো এই তাহলে দুইটা ডিস্টিংশনের কারণটা কি? এখানে ওরা দুইটা কেন এই দুইটা আলাদা আলাদা স্পেসিফিকেশন আলাদা ধরতেছে ওইটা আসলে শিওর না। দোনোটাই কারেক্ট, 9.8 আর 9.81 দোনোটাই ঠিক আছে, জাস্ট একটাতে একটা এক্সট্রা ডেসিমাল প্লেস ইউজ করতেছে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। রেজাল্টেন্ট ফোর্সেরটা বুঝি নেই। আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্সেরটা বুঝো নাই। ওকে, তো এখন দেখো আমরা রেজাল্টেন্ট ফোর্স কিভাবে বের করতাম বলো তো? টোটাল ওয়াই কম্পোনেন্টের সামেশন করতাম, টোটাল এক্স কম্পোনেন্টের সামেশন করতাম, নাকি? হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো আমাদের এখন ওয়াই কম্পোনেন্ট আর এক্স কম্পোনেন্ট না থেকে কি থাকবে? প্যারালেল টু দা প্লেন কম্পোনেন্ট এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন কম্পোনেন্ট, নাকি? হ্যাঁ, আচ্ছা, সো এখন দেখো পারপেন্ডিকুলার টু দা প্লেনের কম্পোনেন্ট গুলার যদি তুমি কি করো, টোটাল করো, কত আসবে? 0 আসবে না? নরমাল রিঅ্যাকশন ফোর্স আর পারপেন্ডিকুলার টু দা প্লেনের যে ওয়েটার কম্পোনেন্ট, এই দুইটা কি সমান সমান? এইটা হ্যাঁ, আর এইটা, এই দুইটা তো সমান সমান, সো তাহলে দে ক্যান্সেল ইচ আদার। সো তাহলে পারপেন্ডিকুলার টু দা প্লেনের রেজাল্টেন্ট ফোর্স কত, আর রেজাল্টেন্ট কম্পোনেন্ট কত? 0। জিরো। আর প্যারালেল টু হ্যাঁ, দা প্লেনের কম্পোনেন্ট কত? জাস্ট একটাই ফোর্স আছে, হুইচ ইজ
W sin 30, W sin 30 সো তাহলে সে একাই কি Okay. হবে, রেজাল্টেন্ট হবে না? হ্যাঁ তো তাহলে এর জন্য সে একাই হলো বুঝছি। রেজাল্টেন্ট ফোর্স, তো এর জন্য রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু ma, বুঝছো? Okay. হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। তো তাহলে এইটা ছিল আমাদের কাজ। সো এখন এমন টাইপের ম্যাথ তোমাদের আরো অনেকগুলি আসবে, সো ওগুলি ব্যাপার নিয়ে আমাদের ক্লিয়ার থাকতে হবে। এখন ইনক্লাইন্ড প্লেনের এমন টাইপের ম্যাথ আমি তোমাদেরকে আরো দুইটা দিতেছি, এখন এই দুইটা ম্যাথ ফার্স্টে তোমরা সলভ করবা। ওকে, সো ফার্স্টে আমরা ধরো নোটসে ফেরত যাই, এটা তো স্টুডেন্ট বুকের মধ্যে এমনি একটা করলাম। লেটস সি, সেইখানের মধ্যে একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, কি জিনিস শৈলী, যে কোনো অবজেক্ট এরকম যদি প্লেন দিয়ে পড়ে সো তাহলে কি হবে, সে লাফায় লাফায় পড়বে না, সে জাস্ট কি করবে, স্লাইড করে পড়বে। তো তার মানে নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল টু W cos থিটা, তাই তো? তো তাহলে পারপেন্ডিকুলার টু দা প্লেন, এই যে আমাদের ওয়েটের যে দুইটা কম্পোনেন্ট আছে W cos থিটা আর W sin থিটা, তো তাহলে এই W cos থিটা আর নরমাল রিঅ্যাকশন ফোর্স কি হবে শৈলী, সমান সমান, তাই তো? ভাইয়া তো এখন এখানে জাস্ট একটাই ফোর্স আছে, দ্যাট ইজ ডাউন দা প্লেন হুইচ ইজ W sin থিটা, এন্ড এইটার জন্যই অবজেক্টটা টেন্ডেন্সি কি থাকে, কোন একটা স্লাইডের উপরে থাকলে পরে, যে কোন একটা ইনক্লাইন্ড প্লেনের উপরে থাকলে পরে একটা অবজেক্টের টেন্ডেন্সি থাকে না নিচের দিকে স্লাইড করে নেমে যাওয়ার, ফারিহা, যে কোন একটা অবজেক্টকে যদি এরকম একটা বাঁকানো একটা সারফেসের উপর রাখো সে কি করে, নিচে গড়ায় পড়ে যায় না? তো নিচে গড়ায় পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা কেন আসে, বিকজ অফ দিস ফোর্স। বুঝতে পারছো? তো তাহলে এইটা হলো আমাদের বেসিক্যালি ইনক্লাইন্ড প্লেনের যেই কম্পোনেন্টে ডিভাইড করার কাজগুলা। তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নাহিয়ান, ইনক্লাইন্ড প্লেনে জি আমরা ভাইয়া। কম্পোনেন্টে কিভাবে কি ডিভাইড করব এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আর কি বললেন বুঝলাম না, আবার বলেন। ইনক্লাইন্ড প্লেনে আমাদের এই যে কম্পোনেন্টে ডিভিশনের এই লজিক গুলা নিয়ে কোনো কনফিউশন আছে? নো ভাই। আচ্ছা, তো তাহলে দাঁড়াও আমি ফার্স্টে তোমাদের কম্পোনেন্ট রিলেটেড একটা ওয়ার্কশিট বের করে ওয়ার্কশিটের মধ্যে এখন আমরা ম্যাথ গুলা দেখবো, ঠিক আছে? ইনক্লাইন্ড প্লেনও থাকবে, নরমালি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ডিভিশন গুলাও থাকবে। ওকে, যে আমরা এতদিন যে অনেকগুলা দিন তো চলে গেল কম্পোনেন্ট নিয়ে আমরা স্পেন্ড করলাম, কেন স্পেন্ড করছে এই জিনিসটা এখন বুঝতে পারবা, যে কোয়েশ্চেন পেপার ভরা জাস্ট এইগুলো নিয়েই কোয়েশ্চেন, বুঝছো? তো আমরা ফার্স্টে ওইটা বের করি, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো এটা হলো বেসিক্যালি তোমাদের ইউনিট 1 এর বুকলেট। হ্যাঁ, সেটা হলো তোমাদের ইউনিট 1 এর বুকলেট, যে জানুয়ারি 2009 থেকে জুন 2019 পর্যন্ত যতগুলি ইউনিট 1 এর কোয়েশ্চেন আসছে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার থেকে ওরকম চ্যাপ্টার ওয়াইজ এগুলাকে ডিভাইড করা হয়েছে। তো এখন এখানে থেকে যে আমাদের ফার্স্টে মোশন, কোন ইয়ার থেকে কোন কোয়েশ্চেন নেওয়া হয়েছে, ফোর্স রিলেটেড কোন ইয়ার থেকে কোন কোয়েশ্চেন, মোমেন্ট, প্রজেক্টাইল, 1b মানে হলো এনার্জি, ওয়ার্ক এন্ড পাওয়ার, 1c হলো মোমেন্টাম, 2a হলো এটা হলো আমাদের ম্যাটেরিয়ালস, যে ডেনসিটি, আপথ্রাস্ট, এইসব জিনিস।
সো এখন আমরা ফার্স্টে কম্পোনেন্টের ওই সাইডে চলে যাই। ওকে, সো এখন আমরা যদি ফার্স্টে এই কোয়েশ্চেনটা দেখি কি জিনিস। দেখো, এটা একটা ক্যানেল বোট। ক্যানেল বোট এই ব্যাপারটা কেমন ভাবে কাজ করে, যে একটা ক্যানেল থাকে না ওরকম শহরের যেসব এরিয়াগুলি থাকে, ওখানে মধ্যে মনে করো যে একটা ওয়াটারওয়ে আছে, তো এই ওয়াটারওয়েতে একটা নৌকা আছে। ওকে কাবিও, তো এখন এই নৌকাটাকে কি করবে, নৌকাটার কোনো ইঞ্জিন নাই কিছু নাই, এটা কি করবে, একটা হর্স তার গায়ের সাথে ওরকম একটা রোপ লাগানো থাকবে। নাও দা হর্স উইল রান অ্যালং দা রোড। এই যে উপরে হলো এটা হলো রোড সারফেস। তো ঘোড়াটা কি করতেছে, সে রাস্তা দিয়ে এরকম দৌড়ায় যাবে, এন্ড ঘোড়াটার সাথে কি করা আছে, এই রোপটা কানেক্ট করা আছে। ওকে, তো ঘোড়াটার সাথে এরকম রোপটা কানেক্ট করা আছে। সো নাও এখানের জন্য তোমার ক্যানেল বোটটা কি পাবে, দুইটা ফোর্স পাবে, রাইট? ক্যানেল বোটটা এই যে এইদিকে যে একটা টেনশন ফোর্স আছে, সো তাহলে ক্যানেল বোটটা এই ডিরেকশনে এন্ড এই ডিরেকশনে এই দুইটা ফোর্স পাবে। এটা হলো টেনশন। সো তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে, দেখো তো, অ্যাঙ্গেলটা ডিরেকশন অফ মোশনের সাথে না মতকর? Yes. হ্যাঁ ভাইয়া। তাহলে এই কম্পোনেন্টটা কি হবে, কস নাকি সাইন? কস। কস। আর ওইটা হবে সাইন। তা এখন এখানের জন্য দেখো আমাদের কাজটা কি। A horse is pulling a canal boat at a rope, কি বলে, using a rope at an angle 12 degree to the direction of motion. The tension in the rope is 1150 Newton. তা এখন বলতেছে এই নাম্বারে the canal boat is moving at a steady speed. Steady speed মানে কি, কনস্ট্যান্ট স্পিড, তাই তো? স্টেডি স্পিড মানে হলো কনস্ট্যান্ট স্পিড। তো তার মানে এখানে তার আনব্যালেন্সড ফোর্স কত, তার উপরে আনব্যালেন্সড ফোর্স হলো 0 নাকি, যে রেজাল্টেন্ট ফোর্স হলো 0। তো তার মানে ফরওয়ার্ড ফোর্স হলো এইটা, তো তার মানে ব্যাকওয়ার্ড ফোর্সও কত হবে, সমান সমান হবে, রাইট? আনব্যালেন্সড ফোর্স 0 মানে কি, দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ 0। ওকে, সো তাহলে এখানের জন্য কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, which means ফরওয়ার্ড ফোর্স এন্ড ব্যাকওয়ার্ড ফোর্সেস আর ইকুয়াল। তো এর জন্য এখানের মধ্যে বলছে কি যে ক্যালকুলেট দ্য রেজিস্টিভ ফোর্স অপোজিং দ্য বোটস ফরওয়ার্ড মোশন। তো তাহলে ফরওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্স কি হবে, সমান সমান হবে। এটা আমি জাস্ট লজিকটা এরকম সাইডে লিখে রাখতেছি, এটা তোমাদের জাস্ট মাথায় কাজ করাইতে হবে। 2 মার্কের কোয়েশ্চেনের জন্য তার এইসব কিছু লিখতে হয় না, এটা জাস্ট আমি তোমাদেরকে আলাদা বলে রাখতেছি যে সিন্স দ্য boat is moving at a steady speed, so তাহলে কি হবে, so forward force equal to backward force. তো তাহলে আমাদের কাছে কি চাইছে, রেজিস্টিভ ফোর্স এর ভ্যালু চাইছে, তাই না মাহিয়ান? তো তাহলে আমাদের কাছে রেজিস্টিভ ফোর্স এর ভ্যালু চাইছে, সো এটার ভ্যালু কি হবে, রেজিস্টিভ ফোর্স ইজ ইকুয়াল টু টি cos 12। তো এখন এখানে টি এর ভ্যালু কত, টেনশনের ভ্যালু কত, 1150 আর cos 12। তো এটা ভ্যালুটা কত আসে একজন বলো তো একটু ক্যালকুলেটরে বসায়। 1124.869714। 1124.86 এমন, হ্যাঁ 87। ওই তো এরকম করে এত নিউটন। তো এখন আমাদের দেখো তো গিভেন ইনফরমেশন গুলা কত কত সিগনিফিকেন্ট ফিগারে আছে, 2 সিগনিফিকেন্ট ফিগার আর এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার। এখানে অ্যাকচুয়ালি লাস্টে যদি 0 থাকে তো ওইটাকে আমরা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট এরকম ধরি না। ইয়েস তুমি বলতে পারো এটা 4 সিগনিফিকেন্ট ফিগার হইতেই পারে, কিন্তু এরকম আমরা নরমালি কি বলি যে যদি তোমার ভ্যালুগুলো এরকম লাস্টে যেটা 0 থাকে ওই 0টাকে আমরা এরকম সিগনিফিকেন্ট ফিগারে ওইভাবে করে ধরি না, যে বেসিক্যালি এটার জন্য এই যে 500 মিটার যে দেওয়া, তো এটার জন্য আমরা এরকম নরমালি কি বলতে পারি
এটা 1 সিগনিফিকেন্ট ফিগারও হইতে পারে, 2 ও হইতে পারে, 2 ও হইতে পারে, 3 ও হইতে পারে। ওকে, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, সো নেক্সট মিটিং এ জয়েন করো সেম লিংকে, ঠিক আছে? জাস্টিন সার্বিক সেম লিংকেই আবার এখন নেক্সট মিটিংটা শুরু করতেছে, ওইটা জয়েন করো। ওকে, সো তাহলে আমরা এখন যেই ম্যাথটা দেখতেছিলাম কি জিনিস, যে এখানের মধ্যে ম্যাথে আমাদের ফার্স্টে কি লাগলো, কম্পোনেন্টের এই কাজটা লাগছে। ওকে, তো এরপরে আমাদের ওয়ার্ক ডানের এই ফর্মুলা, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, তাই তো? সো তাহলে ওইখানের জন্য এটা ইউজ করতে হবে। সো আমরা সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারে একটা কথা বলতেছিলাম, এটা আমরা ও লেভেলস থেকেও বলে আসছি। কি ছিল আমাদের রুলটা কাবিও, যে আমাদের এখানের মধ্যে রুলটা কি ছিল? গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট গিভেন ফিগার থাকবে, ইনফরমেশনে যা থাকবে ওইটাতেই দিব অ্যান্সার। ইয়েস, সো তাহলে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে, ফাইনাল অ্যান্সার আমরা কি ট্রাই করব, তত সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া। ঠিক আছে, যে মোস্ট অফ দা টাইম আমাদের ফাইনাল অ্যান্সারটা 2 সিগ ফিগ অর 3 সিগ ফিগে দেই। 1 সিগ ফিগে জেনারেলি আমাদের অ্যান্সার ওরকম হয় না। ওকে, 1 সিগ ফিগে ওরকম যদি দেওয়া থাকে, আমরা ওখানের মধ্যে 1 সিগ ফিগটা অ্যাভয়েড করে আমাদের ম্যাক্সিমাম সময় কি থাকে, 2 সিগনিফিকেন্ট ফিগার আর 3 সিগনিফিকেন্ট ফিগারে ইনফরমেশন গুলি থাকে। সো তাহলে কি রুল ছিল আমাদের, যত সিগনিফিকেন্ট ফিগারে গিভেন ইনফরমেশন থাকবে, তত সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যান্সার দিতে হবে। ওকে, তো এই জিনিসটা যেন সবার মনে থাকে। কি জিনিস রাফিন? গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে, ফাইনাল অ্যান্সারও কি করতে হবে, একদম ওই সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড আপ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এখানের মধ্যে আমাদের গিভেন ইনফরমেশন হলো 3 সিগনিফিকেন্ট ফিগার আর 2 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া। সো তাহলে ইদার উই ক্যান রাইট ইট অ্যাজ 1100 নিউটন অর 1120 নিউটন। তো ফাইনাল অ্যান্সার আমাদের যে কোনো একটা এরকম কারেক্ট ধরবে। ওকে, আমরা যখন নাকি মার্কস কি মিলাবো পরে, যখন নাকি এইসব কোশ্চেন আরো ডিটেইলে করব, তখন দেখবো। এখন জাস্ট আমরা দেখতেছি যে কম্পোনেন্ট গুলি কোন কোন টাইপের কোশ্চেনে কাজে আসে। তো এই কোশ্চেনে পরের গুলো আবার ওয়ার্ক ডানের ফর্মুলা, তো ওগুলো আগের ব্যাপার। এরপরে যদি আমরা আবার যাই, এই যে এখানে আবার আসছে, দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলতেছে, a washing line has a negligible mass and is initially horizontal। একটা ওয়াশিং লাইন মানে কি, আমরা ছাদে যে কাপড় শুকাইতে দেই না, ছাদে বারান্দাতে ওরকম জায়গায় কি করতে দেই, কাপড় শুকাইতে দেই নাকি কাবিও? হ্যাঁ, এখন মনে করো যে এই যে দুটা পোল আছে, তো এখন এই দুটা পোলের মাঝে দিস ইজ দ্য ওয়াশিং লাইন, যে এখানে আমরা কি করতে দেব, কাপড় ঝুলাইতে দেব। তো এখন আমরা যদি কাপড় শুকাইতে দেই, সো হোয়াট হ্যাপেন্স, কাপড় একটা দিলে কাপড়ের নিজের একটা ওয়েট আছে না, তো কাপড় দিলে পরে কি হয়, এটা একটু নুয়ে যায়, একটু নিচে নেমে যায়, তাই না? হ্যাঁ, তো তাহলে এই যে এটা যে এরকম নিচে নেমে যাইতেছে, তো এইটা নিয়ে আমাদের এখানে ইনভেস্টিগেশন কি করতেছে, দেখো a student investigates the effect of hanging masses from the midpoint of the washing line। সো তাহলে এই যে ওয়াশিং লাইনের আমরা মিড পয়েন্টে কি করব, এরকম হ্যাঙ্গিং ম্যাস ঝুলাবো। তো এই যে মিড পয়েন্টে এরকম যে হ্যাঙ্গিং ম্যাসটা ঝুলাইছে এই যে এখানে, তো এখন দেখতেছে কি যে এটা কি করছে, ওয়াশিং লাইনটা এরকম নুয়ে গেছে। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নুয়ে গেছে ওই জিনিসটা সে মেজার করবে, দেন দেখো এখানে রিলেটেড ক্যালকুলেশন আছে। তো কি করতেছে, লেটস সি। এ নাম্বারে বলতেছে add to the diagram to show the forces acting at the midpoint of the line when a mass is hung from its midpoint। সো তাহলে এখানের মধ্যে ফোর্স গুলো আমাদের কি কি কাজ করবে বলতো? একটা তো হলো ওয়েট কাজ করবে, আরেকটা আর কি নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স না, সরি নরমাল রিঅ্যাকশন বলতে বলতে আমি নরমাল রিঅ্যাকশনে লিখতে গেছিলাম। তো তাহলে নিচে হলো ওয়েট। ওকে, মতখর নিচে হলো ওয়েট, আর এই দুই ডিরেকশনে কি কাজ করবে, রোপটা কি টাইট হয়ে আছে না, সো তাহলে এখানের মধ্যে কি কাজ করবে, there will be tension। ওকে, টেনশনটা কোন দিকে কাজ করে, টুয়ার্ডস দা সাপোর্ট। তো তাহলে ওই দুই এন্ডে দুইটা সাপোর্ট দেওয়া আছে, সো তাহলে টেনশনটা কি করতেছে, ওই রকম ডিরেকশনে কাজ করতেছে। বুঝতে পারছো? সো তাহলে ওয়েট হলো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আর টেনশন গুলো ওই রকম ডিরেকশনে কাজ করবে।
এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে কোন কোন ফোর্স গুলো এখানে কাজ করতেছে? না। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে বি নাম্বারে a mass of 1.10 কেজি। তো তাহলে যে ম্যাসটা ঝুলাইছে, এই যে স্লটেড ম্যাসটা ঝুলাইছে, এটার ম্যাস কত? 1.10 কেজি is hung from the midpoint of the line. ওকে, নাম্বার 1 এ বলতেছে show that the total downward vertical force is 11 নিউটন। তো ডাউনওয়ার্ড ফোর্সটা কি? ডাউনওয়ার্ড ফোর্সটা তো ওয়েট, সো তাহলে ওয়েটের ভ্যালু 11 নিউটনের মতো এটা শো করতে বলছে। তো এখন শো দ্যাট এর একটা রুল আছে, ওই রুলটা এখন লিখে দিব। দুইটা রুল আজকে আমরা ফার্স্টে শিখে নিব আর কি। তো এখন দেখো শো দ্যাট এর ম্যাথের সময় ফর show that questions give the final answer with a significant figure greater than the value stated। যে যত শো করতে বলবে তার থেকে কি করব, একটা সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব। ওকে, এটার একটা কাজ আছে, এটা বলতেছি যে কি জিনিস। শো দ্যাট এর ম্যাথের সময় আমাদের কাজটা কি করতে হবে, এগুলো কিন্তু কোয়েশ্চেন পেপারের টেকনিক, যে এগুলো অনেকজন জানে না দেখে অনেকজনের 1-2 মার্ক একদম ইজি মার্কস গুলি তারা হারায় ফেলে, বিকজ তাদের এই কয়টা রুল জানে না। তাদের নরমালি ক্যালকুলেশন সবই ঠিক আছে, কিন্তু তারা সিগনিফিকেন্ট ফিগারের জন্য অনেক বাজে লেভেলের নাম্বার হারায়। তো এগুলা ব্যাপারগুলি আমাদের জেনে রাখতে হবে, যে এগুলো আমাদেরকে একদম টিচার্স ট্রেনিং এ স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে এগুলা জিনিস মাস্ট ফলো করতেই হবে। ওকে, অর এলস স্টুডেন্টরা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট ফিগারের সিগনিফিকেন্সটা বুঝে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো। শো দ্যাট এর ম্যাথের সময় কি করব নাহিয়ান, শো দ্যাট এর ম্যাথের সময় যত সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলবে তার থেকে একটা এক্সট্রা সিগনিফিকেন্ট ফিগার দিব। কাজটা কি দেখো, ওকে স্যার। W equal to mg, so 1.10 into 9.81। তো এটা করলে পরে ক্যালকুলেটর ভ্যালুটা কত আসে একটু বলো তো? 10.791 10.79 10.79, এটুকুই 791। ওকে, সো এখন আমাদেরকে শো করতে বলছে কত সিগনিফিকেন্ট ফিগারে, দেখো তো। 2 significant তো তাহলে আমরা অ্যানসারটা কত সিগনিফিকেন্ট ফিগারে দিব? 3 না? 3 significant সিগনিফিকেন্ট ফিগারে দিব। সো আমরা অ্যানসারটা লিখবো কত? 10.8 নিউটন। সো এটাতে লিখে আমাদের লাভটা কি হয়েছে, উই আর শোয়িং দ্যাট আমরা যত ভ্যালু শো করছে এটা কি হয়েছে, এই ভ্যালুটাকে রাউন্ড আপ করলে কি শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যাবে না বলতো? 10.8 কে যদি আমরা রাউন্ড আপ করি, যে টু সিগনিফিকেন্ট ফিগারে যদি রাউন্ড আপ করি, হোয়াট উইল হ্যাপেন, দিস উইল ম্যাচ এক্স্যাক্টলি উইথ দ্য ভ্যালু দ্যাট ইজ আস্কড টু বি শোন, নাকি? সো তাহলে হ্যাঁ। আমাদের শো দ্যাট এর ম্যাথের সময় কি করতে হবে, যত সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলবে তার থেকে একটা এক্সট্রা সিগনিফিকেন্ট ফিগার দিতে হবে। বুঝতে পারছো, যে যত সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলবে তার থেকে কি করা লাগবে, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হয় অলওয়েজ। লাস্টে যায় তুমি শোন লিখো না লিখো এটা যায় আসে না, তুমি জাস্ট এতটুকু রেখে দিলাই, যে জাস্ট সিম্পলি এতটুকু রেখে দিবা, ইউ উইল গেট দ্য ফুল মার্কস। এখানে তো জাস্ট 1, তো 1 এর মধ্যে 1ই পাবা। অন্য যতগুলি ম্যাথই থাকুক কি হবে, অন্য প্রত্যেকটা ম্যাথের মধ্যেই ইউ উইল অলওয়েজ ডু হোয়াট, যত সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলবে তার থেকে একটা এক্সট্রা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিবা। এই যে এখানের মধ্যে দেখো অ্যাঙ্গেলটা শো করতে বলছে কত, অ্যাবাউট 84 ডিগ্রি। সো শো করতে বলছে কত সিগনিফিকেন্ট ফিগারে, 2 significant figure, 2 সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা কত সিগনিফিকেন্ট ফিগারে দিব, 3 significant figure. 3 সিগনিফিকেন্ট ফিগারে দিব। সো এখন এই কোশ্চেনটা আমরা দেখি কিভাবে কি কাজ হচ্ছে। সো বলতেছে কি, বলতেছে যে এই যে ভার্টিক্যাল যে ফোর্সটা কাজ করতেছে, দিস ফোর্স পুলস দ্য মিড পয়েন্ট ডাউন এট আ ডিসটেন্স অফ 48.5 সেন্টিমিটার। তো 48.5 সেন্টিমিটার কি করতেছে, নিচে নেমে যাচ্ছে। ওকে, এই যে মনে করো এই হলো তোমার ওয়াশিং লাইনটা, লেট মি ড্র দ্য ওয়াশিং লাইনস। সো ফার্স্ট অফ অল এই একটা পোল,
এই একটা পোল। তো এই দুইটা হলো পোল ছিল। তো এখন এই দুইটা পোলের মধ্যে কি করা হয়েছে, এই দুইটা পোলের মধ্যে একটা ওয়াশিং লাইন ছিল। ওকে, ওয়েট 1 মিনিট। তো এই হলো আমাদের দুইটা পোল। ওকে, দুইটা পোলকে সমান হাইটে নিয়ে গেছি ফার্স্টে। ওকে, নাও এই দুইটা পোল, তাদের মধ্যে কি আছে, এখানে একটা ওয়াশিং লাইনটা আছে। এটা নিয়ে তো কার কোনো কনফিউশন নাই, আছে? যে দুইটা এরকম পোল দিছি, এই দুইটা পোলের মাঝে ওই ব্ল্যাক কালার লাইন দিয়ে কি ড্র করছি, একটা ওয়াশিং লাইন। নাও এই ওয়াশিং লাইনের লেন্থটা কত, এই ওয়াশিং লাইনে যে রোপটা আছে এর লেন্থটা হলো 9.600 মিটার। এই যে লেন্থ অফ দা ওয়াশিং লাইন ওয়েন হরাইজন্টাল কত, 9.600 মিটার। তো তাহলে ওয়াশিং লাইনের লেন্থ আমরা জানি। ওকে, ওয়াশিং লাইনের লেন্থ আমরা জানি। তো এখন কি করা হয়েছে, মতকর এই ওয়াশিং লাইনের মিড পয়েন্টে একটা ওয়েট ঝুলানো হয়েছে, তাই তো? যে 1.10 কেজির একটা ম্যাচ ঝুলাইছে, যার জন্য কি হবে, ওয়াশিং লাইনটা এরকম একটু নিচে নেমে যাবে না? তো এখানের মধ্যে কি হয়েছে, ওয়াশিং লাইনটা একটু নিচে নেমে যাবে। তো এই কাজটা হইতেছে, দেখো। এই যে মিড পয়েন্টে এমন একটা জায়গায় হোয়াট ইজ হ্যাপেনিং, সরি, সো মিড পয়েন্টে একটা ম্যাচ ঝুলানোতে হোয়াট হ্যাপেন্ড, সে একটা সার্টেন ডিস্টেন্স নিচে নেমে গেছে। কতটুকু ডিস্টেন্স নিচে নামছে শৈলী? 48.5 সেন্টিমিটার। তো তাহলে এই যে এটা কি 48.5, মিটারে দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ মিটারে নিতে হবে, নিব আমরা। হ্যাঁ, তো তাহলে 48.5 সেন্টিমিটার কি করলো, নিচে নেমে গেল। ওকে, ভালো কথা। তো এখন 48.5 সেন্টিমিটার নিচে নেমে গেছে। তো এখন বলতেছে কি, এখন বলতেছে যে শো করতে কি জিনিস, show that the line is at an angle of about 84 degree to the vertical। তো তাহলে ভার্টিক্যালের সাথে 84 ডিগ্রির মতো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এই অ্যাঙ্গেলটা কত শো করতে বলছে, 84 ডিগ্রি শো করতে বলছে। বুঝতে পারতেছো, ওই অ্যাঙ্গেলটা শো করতে বলছে কত, 84 ডিগ্রি। তো তাহলে এই ক্যালকুলেশনটা কিভাবে করা যায়, একদম ইজি ক্যালকুলেশন, এটা পুরো সিম্পল ট্রিগোনোমেট্রি। আমরা এমন একটা যদি ট্রায়াঙ্গেল ধরি এ বি সি, এই ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে এবি এর লেন্থ কত হবে, মতখর 9.6 আর হাফ, তাই না? হ্যাঁ তো তাহলে এবি এর লেন্থ কত হবে, 9.6 আর হাফ, which will be 4.8, নাকি? হ্যাঁ তো এবি এর লেন্থ হলো, সরি, 9.6 আর হাফ, which is 4.8। আর বিসি এর লেন্থ কত, 48.5 সেন্টিমিটার। তো তাহলে এটাকে যদি মিটারে নেই, এটা কত আসবে, 0.485, তাই তো? তো তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখো তো কত আসে, এই অ্যাঙ্গেলটা বের করা পসিবল tan থিটা দিয়ে? tan থিটা ইকুয়াল টু কি হবে, 0.485 ডিভাইডেড বাই 4.8। সো তাহলে থিটা ইকুয়াল টু কত আসে, দেখো তো? 5.77। 5.77 সামথিং, এটা আছে একটা কন্টিনিউয়াস। তো এখন আমাদের অ্যাঙ্গেলটা শো করতে বলছে কি, যে রোপটা ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে। তো তাহলে থিটা উইথ দা ভার্টিক্যাল কি হবে, 90 মাইনাস যে 90 অ্যাঙ্গেলটা আমরা বের মাইনাস করছি। তো তাহলে 90 মাইনাস এটা করলে কত আসে, 84 পয়েন্ট কত,
84.23. 84.23 or given information two significant figure, so show that এর ম্যাথের সময় একটা এক্সট্রা সিগনিফিকেন্ট ফিগার দিব, যে শো করতে বলছে টু সিগনিফিকেন্ট ফিগার, সো আমরা অ্যানসারটা লিখবো কত 84.2 ডিগ্রি। তো এটা কি শো হয়ে গেল না মতকর? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই ম্যাথটা জাস্ট 2 মার্ক, কিন্তু এখানের মধ্যে ডায়াগ্রাম গুলি এঁকে তোমাদের জাস্ট ভিজুয়ালাইজেশনটা দেওয়া ট্রাই করছে, এর জন্য একটু বড় হয়েছে। এটা কিন্তু এমনিতে এত বেশি বড় কোনো ম্যাথ না, এটা একদম সিম্পল একটা ট্রিগোনোমেট্রি ইউজ করে আমরা কি করছি, সলভ করে ফেলছি। শৈলী বুঝতে পারছো ম্যাথটা? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এইটা হলো আমাদের এক টাইপের ম্যাথ। দেন এখন এই যে এখানের মধ্যে বলতেছে যে শো দ্যাট দ্য টেনশন ইন দ্য লাইন ইজ লেস দেন 60 নিউটন। সবগুলো শো দ্যাট, আরে কি অবস্থা, এই কোশ্চেনটা কি সব খালি শো করতে বলে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে বলতেছে যে টেনশনটা হলো 60 নিউটনের থেকে কম, এটা শো করতে বলছে। এখন দেখো তো আমরা যদি টেনশন দুইটা নেই, খেয়াল করো যে সাপোজ এটা ছিল ওয়াশিং লাইন, এখন আমরা এই অ্যাঙ্গেলটা কত বের করছি, ধরো 1 মিনিট, আদানটা শেষ হয় নাকি। ওকে, সো তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত আসছিল, 4.77, তাই তো? 5.77. আচ্ছা 5.77, সরি। সো তাহলে 5.77 আসছিল এই অ্যাঙ্গেলটা। ওকে, সো এখন তাহলে দেখো তো টেনশনের আমরা যদি দুটো কম্পোনেন্ট বের করি, টেনশনের দুটো কম্পোনেন্ট কোন কোন দিকে হবে? একটা এই ডিরেকশনে আর একটা এই ডিরেকশনে না, কাবিও? হ্যাঁ, ওকে, সো তাহলে এইটা যদি 5.77 হয়, তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 5.77 5.77. অল্টারনেট অ্যাঙ্গেল। সো তাহলে অ্যাঙ্গেলটা হলো হরাইজন্টালের সাথে, তো তাহলে এই কম্পোনেন্টটা কত হবে, টি cos 5, Cos 5.77. আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা টি sin 5.77। এই টেনশনের জন্য কি দুইটা কম্পোনেন্ট হবে না, এই পাশেরটার জন্য এটা হবে 5 cos, কি বলে, টি cos 5.77, ভার্টিক্যালটা কি হবে টি sin 5.77, নাকি কাবিও? হ্যাঁ, তো তাহলে দেখো তো এই যে হরাইজন্টাল যেই দুইটা কম্পোনেন্ট, এই দুইটা কম্পোনেন্ট তো সমান সমান, কিন্তু দে আর অপোজিটলি ডিরেক্টেড। তো তাহলে তাদের দুইজন কি করবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলবে না? হ্যাঁ, তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি কি করবে, দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন, এই যে টি সাইন এত আর টি সাইন এত, এই দুইটা কি দুজন সেম ডিরেকশনে কাজ করতেছে, কোন দিকে, উপরে, তাই না? উপরে। তো তাহলে টি সাইন 5.77 প্লাস টি সাইন 5.77, এই দুটা মিলে কি করতেছে, ওয়েটটাকে ব্যালেন্স করতেছে না? যে যত ওয়েট অ্যাড করা আছে তারা মিলে কি করতেছে, ওয়েটটাকে ব্যালেন্স করতেছে নাকি? যে এখানে ভার্টিক্যাল যে দুইটা ফোর্স আছে, এই সিস্টেমটা তো মুভ করতেছে না, এই সিস্টেমটা এরকম পজিশনে, যেরকম ইনক্লাইন্ড এমন একটা পজিশনে সে কি আছে, রেস্টে আছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, হরাইজন্টাল ফোর্স গুলি ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, ভার্টিক্যাল ফোর্স গুলিও কি হবে, ইকুয়াল টু ওয়ান অ্যানাদার হবে। তো এখন হরাইজন্টাল দুইটা তো কাটাকাটি, ওইটা আমরা আগেই দেখলাম। আর ভার্টিক্যাল ফোর্স গুলি কি আছে, উপরে হলো টেনশনের দুইটা কম্পোনেন্ট, আর নিচে কোন ফোর্স, ওয়েট। ওয়েট। সো তাহলে টেনশনের এই দুইটা কম্পোনেন্ট মিলে কার সমান হবে, ওয়েটের সমান হবে, তাই তো? হ্যাঁ, তো তাহলে আমরা একটু আগে ওয়েটটাকে শো করছিলাম কত, 10.8 নাকি? ওয়েটের ভ্যালুটা আমরা একটু আগে শো করছিলাম কত, 10.8 নিউটন। সো তাহলে এখানের মধ্যে জিনিসটা কি লেখা যায় দেখো তো, 2t sin 5.77 is equal to 10.8,
সো তাহলে পরে এখানে থেকে টি টেনশনটাকে সাবজেক্ট করলে কি হবে 10.8 ডিভাইডেড বাই 2 ইনটু sin 5.77 নাকি এটা করলে কত আসে দেখো তো টেনশনের ভ্যালুটা 53.7 53.7 নিউটন দেখো তো আমাদের এই জিনিসটাই শো করতে বলছে না show that the tension in the line is less than 60 নিউটন সো তাহলে এরকম টেনশনের এখানে কি করলাম আমাদের কম্পোনেন্টের কনসেপ্টটা ইউজ করে ম্যাথটা করতে হয়েছে এগুলা ম্যাথ এখন আমরা শিখি নাই এটা জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে কম্পোনেন্টের ম্যাথগুলি আমাদের কতগুলা জায়গাতে আমাদের কাজে আসবে ওকে তো তাহলে কম্পোনেন্টের এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের ঠিকমতো বিল্ড আপ করা দরকার ওকে নাফিস সেইগুলি ম্যাথ প্রত্যেকটাই আমরা যে ফোর্সের এই লজিক গুলি প্রত্যেকটা জিনিসই আমরা দেখবো যে ফোর্স গুলি কোন জায়গায় কি সেম হচ্ছে না হচ্ছে এমন টাইপের তো প্রত্যেকটা জায়গাতে যে এই কোশ্চেনের মধ্যে দেখো এই যে এই টেনশনটা একটা অ্যাঙ্গেলে আছে তো তাহলে তার কি হবে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট হবে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে তারপর এরকম এই রিলেটেড তুমি যত টাইপের ম্যাথেই যাও ম্যাক্সিমাম এই যে এখানের মধ্যেও কি কম্পোনেন্ট থাকবে এইদিকে একটা টেনশন এইদিকে একটা টেনশন তারা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে তো এই যে এইদিকে একটা টেনশন এইদিকে একটা টেনশন আর এদিক দিয়ে কি ওয়েট একটু আগে যেমন ডায়াগ্রাম দেখছিলাম না ওয়াশিং লাইনের জন্য একদম সেম টাইপের এই যে সে একটা ইনক্লাইন্ড প্লেন দিয়ে কি করতেছে নিচে নামতেছে তো তাহলে এখানে তার ওয়েটটা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড তো ওয়েটের দুইটা কম্পোনেন্ট থাকবে একটা থাকবে হলো পারপেন্ডিকুলার টু দা প্লেন আর একটা কোন দিকে থাকবে প্যারালাল টু দা প্লেন সো এইগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে সো এই যে অ্যাঙ্গেল টু দা হরাইজন্টাল বলে দিছে ফোর্সের ভ্যালু বলে দিছে সো তাহলে ওইগুলা জিনিস তো প্রত্যেকটা জায়গাতে আমাদের কি লাগবে কম্পোনেন্টের এই কনসেপ্টটা আসবে এর জন্য আমরা এই কম্পোনেন্টটা নিয়ে এতক্ষণ ধরে ডিসকাস করছি এই যে দেখো এখানের মধ্যে দা ফটোগ্রাফ শোস সামওয়ান ইউজিং আ ভ্যাকুয়াম ক্লিনার সো এখন এই ভ্যাকুয়াম ক্লিনারটা কি সে একটা অ্যাঙ্গেলে আছে হ্যান্ডেলটা কি আছে এরকম একটা অ্যাঙ্গেলে আছে না সেই যে এখন বলতেছে দেখো a force of 38 newton is applied at an angle 60 degree to the horizontal তো তার মানে হরাইজন্টাল এর সাথে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি তো যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কম্পোনেন্টটা কি হবে cos নাকি sin cos তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টের এই ভ্যালুটা চাইছে তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে 38 cos 60 সো এটা হবে অ্যানসার তেমন টাইপের প্রত্যেকটা জায়গাতে আমাদের কম্পোনেন্টের ভ্যালুগুলা দরকার হবে বুঝতে পারছো যে কম্পোনেন্টের ইম্পর্টেন্সটা কোন জায়গায় স্টুডেন্ট বুকে আমাদের দেখে লাগে যে কম্পোনেন্ট মনে হয় নাই কিন্তু কোশ্চেন পেপার যখন করতে যাবো কম্পোনেন্টই কম্পোনেন্ট সব জায়গাতে আমাদের কম্পোনেন্টের কনসেপ্ট চলে আসে বুঝতে পারছো এর জন্য কম্পোনেন্ট গুলি আমাদের খুবই ভালো মতো প্র্যাকটিস করতে হবে ওকে এই যে আমরা কম্পোনেন্টের যেগুলো জিনিস দেখছি হরাইজন্টাল কম্পোনেন্ট বের করা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করা দেন ইনক্লাইন্ড প্লেনের ব্যাপারগুলি শিখলাম সো এই কম্পোনেন্টের এই জিনিসগুলো আমাদের অলওয়েজ কি রাখতে হবে মাথায় রাখতে হবে সো এখন তোমাদেরকে গ্রুপের মধ্যে দাঁড়াও আমি একটা জিনিস ফরওয়ার্ড করতেছি তো এই পিডিএফটা তোমরা ফার্স্টে সলভ করবা 1 মিনিট ওকে সো এখন তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেখো যে একটা পিডিএফ দিছে একটা ওয়ার্কশিট ওকে সো এই পিডিএফটা থাকবে তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক ওকে যে এই ওয়ার্কশিটটা তোমরা ফার্স্টে সলভ করবা এই ওয়ার্কশিটটা নিয়েই আমরা নেক্সট ক্লাসে সলিউশন করব ঠিক আছে তো তাহলে আজকের ক্লাস আমাদের এখন এখানে শেষ করতেছি ওকে কাবিয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ